ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আটটি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, একের পর এক রেকর্ড গড়ছে খেলাপি দিন। জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। এই 3 মাসের ব্যবধানে বেড়েছে 73,586 কোটি টাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে। বিতরণকৃত মোট ঋণের প্রায় 17% এখন খেলাপিতে পরিণত হয়েছে। আগামীতে খেলাপির মোট পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। উচ্চ হারে খেলাপির কারণে কিছু কিছু ব্যাংক এতটাই দুর্বল হয়ে গেছে যে গ্রাহকদের টাকাও ফেরত দিতে পারছে না। এসব ব্যাংকের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকে মধ্যস্থতায় সবল ব্যাংকগুলো যেমন ঋণ দিয়েছে, তেমনি 6টি দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিতে 22,500 কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে দুর্বল ব্যাংকগুলোকে রক্ষায় তারল্য বা নগদ সহায়তা না দিয়ে বরং ইচ্ছাকৃত খেলাপিদের সম্পত্তি বিক্রি করে ব্যাংকগুলোয় টাকা ফেরানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের অনেকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংকের টাকা ফেরানোর উপায় কী। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন। যাচ্ছে মূল আলোচনায়। জনাব ফারুক মঈনুদ্দিন, দুর্বল ব্যাংকগুলোকে নগদ তারল্য সহায়তা দেওয়া হচ্ছে, এর বিকল্প কি কিছু ছিল না? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, অবশ্যই বিকল্প ছিল, যেটা আগে করা হয়েছে সেটি হচ্ছে টাকা ছাপিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ ছিল যেটা আগে করা হয়েছে, মানে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা গেছি। হ্যাঁ, না, এটা এখন যেটা করা হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতা কিংবা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্টটা দেওয়া হচ্ছে, সেটি ছিল ওই টাকা ছাপানোর বিকল্প হিসেবে একটা ব্যবস্থা। এবং সেটাকে আমি ফায়ার ফাইটিং এর মতোই আমি বলি, কারণ কথা হচ্ছে যে পরিমাণ তারল্য সংকট দুর্বল ব্যাংকগুলা পুঞ্জীভূত হয়েছে, সেগুলো সবগুলোকে সামাল দেওয়া বাংলাদেশের সবগুলো সবল ব্যাংকের পক্ষে একযোগে সম্ভব নয়। তাদেরও তো টাকা পয়সার প্রয়োজন আছে। তো এটাতে যেটা করা হয়েছে, টাকা ছাপানোটাকে তো ডেফার করা গেছে, কিংবা টাকা ছাপানোর পরিমাণটাকে হয়তো কমানো গেছে, কিন্তু এই ছাড়া এখন আমার সেই টাকা ছাপানোর কাজে তাদের যেতে হবে যদি ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা যায়। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আসবে, আপনি যেটা দিয়ে শুরু করলেন অনুষ্ঠানের সূচনা, সেটি হচ্ছে টাকা ফেরত আনা। যে টাকাটা তো আটকে আছে কোথাও, সেই টাকাটা ফেরত আনার যে উপায়, সেটি নিয়ে আমরা সম্ভবত কয়েক হাজার ঘন্টা আমরা কথা বলেছি বিভিন্ন চ্যানেলে, আপনার চ্যানেলেও সবসময়। সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো। সেটা যে বিকল্প পদ্ধতি, তবে এটা শর্ট রানে কিছুই সম্ভব না, এটার জন্য লং টার্ম লাগবে এবং আর অনেক কিছু লাগবে, যেটা আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। সুতরাং আপনি যেটা জানতে চাইছেন তার বিকল্প হচ্ছে সেটি, ওই টাকাটা ফেরত আনা, ব্যাংকে ফেরত আনার যে আটকে পড়ে টাকা, সেটি হচ্ছে বেস্ট বিকল্প হতো এটা। তো সেটি নিয়ে আমরা আলোচনা করবো আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে টাকা ছেপে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে। একরকম বৈপরীত্য দেখছি, হিসাব তো মিলছে না। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এখানে ধন্যবাদ আপনাকে, RTVকে ধন্যবাদ জানাই, যারা সম্মানিত দর্শক তাদেরকে ধন্যবাদ জানাই। আপনি ঠিকই বলেছেন যে এখানে বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেটা মূল্যস্ফীতি, এটাকে নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে, ক্রমাগত সুদের হার কিন্তু বাড়ছে, এবং সর্বশেষ যে মুদ্রানীতি, যেটা এই মাসে হয়তো ঘোষণা হওয়ার কথা ছিল, সেটাও ডেফার করা হয়েছে। আমরা জানতে পারছি যে হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়তো 10 তারিখে এটা ঘোষণা হবে। সেটাও হয়তো, সেখানেও হয়তো অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে এখানে সুদের হার বাড়ানোর একটা পরিকল্পনা আছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু একদিকে সুদের হার বাড়ালে যেটা হচ্ছে যে, দেখুন যে যারা ব্যবসায়ী মহল আছে তাদের কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে যে এখানে বিনিয়োগটা কমে যাচ্ছে। বিনিয়োগ যদি কমে যায় তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমবে। যে একদিকে টাকা ছাপানো হচ্ছে, যেখানে হচ্ছে মূলত হচ্ছে বাইরে অথবা মানি মার্কেটে বা জনগণের হাতে কিন্তু নগদ টাকা সরবরাহ হচ্ছে, সাথে সাথে যেটা হচ্ছে যে আবার ইন্টারেস্ট রেট বাড়িয়ে এটাকে আবার কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এখানে সত্যিকার অর্থে একটা বৈপরীত্য আছে। তবে একটা আশার কথা এখানে আছে
যে টাকাটা ছাপানো হয়েছে এটা কিন্তু সার্বিকভাবে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়েনি। এখানে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু গাইডলাইন ঠিক করে দিয়েছে যে এই ছাপানো টাকা যেগুলো দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে, এই টাকাগুলো তারা কোন কোন খাতে ব্যয় করতে পারবে। এটা দিয়ে তারা নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না, নতুন কোনোভাবে তারা ব্যয় নির্বাহ করতে পারবে না। এরকম 7 থেকে 8টার মতো এরকম গাইডলাইন যেহেতু তারা দিয়ে দিয়েছে, এটা শুধুমাত্রই এই দুর্বল ব্যাংকের যারা হচ্ছে আমানতকারী বৃন্দ আছেন, সম্মানিত গ্রাহক যারা আছেন, তারাই তাদেরকেই শুধুমাত্র এই সাপোর্টটা দেওয়া যাবে। অনেক ব্যাংক কিন্তু ইতিমধ্যে যে তারল্য সহায়তা নিয়েছিল সেগুলো প্রায় শেষের দিকে, কোনো কোনো ব্যাংক দ্বিতীয় ধাপেও নিয়েছে। তবে একটা ঝুঁকি তো রয়েই গেছে যে এটা যদি আমরা অফসেট করতে চাই, এটা যদি ফেরত দিতে চাই, তাহলে কিভাবে ফেরত দেবো, এটা রিকভারি কোনো প্ল্যান প্রত্যেক ব্যাংক যে করেছে সেরকম হয়তো মনে হয় না। সত্যিকার অর্থে যদি গ্রাহকদের আস্থা ফেরানো না যায়, নতুন করে যদি ডিপোজিট না আসে, তাহলে হয়তো এই টাকাটা অদূর ভবিষ্যতে ফেরত দেওয়া খুব ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে এটা সত্যিকার অর্থে একটা লং টার্ম লায়াবিলিটি হিসেবে এই ব্যাংকগুলোর ঘাড়ে কিন্তু চলে আসবে। সেই লায়াবিলিটিটা আবার কে মিট আপ করবে? এই মুহূর্তে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ব্যাংকগুলো চালাচ্ছেন, যেহেতু মালিক পক্ষ এখানে অ্যাবসেন্ট এবং ম্যানেজমেন্ট তারা খুবই সংকোচন অবস্থায় আছে, যে সুতরাং এই রিকাভারি যেটা আছে অথবা রিপেমেন্ট যেটা আছে রাষ্ট্রের কাছ থেকে বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে বড় অঙ্কের অ্যামাউন্টটা ধার করা হচ্ছে, এটা কে পরিশোধ করবে, এটা আসলে কিন্তু প্রশ্নাতীত নয়। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, খেলাপি 2,84,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, টাকাগুলো ঠিক কোথায় কোথায় আটকে গেছে, এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা কতখানি? এগুলোর ফেরত পাওয়ার সম্ভাবনা, খেলাপি না আদায় করার সম্ভাবনা নিয়ে তো আমরা অনেক আলাপ আলোচনা করেছি, আপনার মেন্টরিংয়েও বেশ কয়েকটা আলোচনা হয়েছে। তো এগুলো ফেরত মানে আসলে আমরা যারা নাকি খেলাপি, সো এই খেলাপিদের আমরা সবসময় দুই ভাগে ভাগ করতে বলি, একটা ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিদের থেকে আদায় করাটা একটু টাফ হবে। যাই হোক, অনিচ্ছাকৃত খেলাপি যারা নাকি ইচ্ছা করে খেলাপি হয়নি, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য হয়েছে বা তাদের অন্য কোনো গভর্নেন্স প্রবলেমের জন্য হয়েছে, সেগুলো আদায় করার বিভিন্ন ধরনের উপায় আছে, সেগুলোর জন্য আমরা অনেক রিকমেন্ডেশনও দিতে পারি। কিন্তু যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের টাকা আদায় করবেন কিভাবে, এবং সেটাই তো বড় অঙ্কের টাকাগুলো তো সব তাদের কাছেই। সেখান থেকে আদায় করতে গেলে প্রথমত যে জিনিসটার দরকার সেটা হচ্ছে সরকারের আপনার রাজনৈতিক সদিচ্ছা। সরকারের ওই সদিচ্ছা ছাড়া ডেফিনেটলি এটা এই টাকা পয়সাগুলো আদায় করা আসলে সম্ভাবনা অনেক কম। কারণ এই টাকাগুলো তো আর দেশের ভিতরে নাই, ওরা বেশিরভাগ ক্ষেত্রে টাকাগুলো পাচার হয়ে গেছে। আর পাচার হওয়া অর্থ এগুলো খুব অত সহজে, আমি জানি না এগুলো সম্বন্ধে কোনো ধরনের এক্সপেরিমেন্ট এখনো হয়েছে কিনা বা কেউ প্রচেষ্টা চালাচ্ছে কিনা। কারণ এগুলোর জন্য যে আইন কানুন যেভাবে, কারণ বিদেশিরা আপনি যখন টাকা নিয়ে যাবেন বিদেশে, তখন কিন্তু তারা আপনাকে ওয়েলকাম করে, এবং আপনি যখন আনতে যাবেন তখন দেখবেন তারা বিভিন্ন ধরনের আইন কানুনে দেখাবে। এখন যখন আপনি যখন আনতে যাবেন তখন দেখবেন এইটার পিছনে কত ধরনের প্রশ্ন আসবে। এবং সুতরাং এক্ষেত্রে আসলে আমার মনে হয় না খুব সহজে তবে তাই বলে আমরা চুপ করে বসে থাকবো না। আমরা আইনি লড়াই উদ্ধারের তো আপনাকে চেষ্টা করতে হবে। তবে তার জন্য আবারও এসে একই কথা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা যদি আপনার না থাকে, আপনি এখন লোক দেখানো, আপনি কয়েকটা খালি মেজার্স নিলেন, কিন্তু রিয়েলি আপনারও আনার তেমন কোনো ইচ্ছা নাই বা তেমন কোনো প্রচেষ্টা আপনি নিচ্ছেন না, সেক্ষেত্রে তো আদায় করা একটু অসম্ভবই ব্যাপার। তবে দেশের ভিতরে যেগুলো আটকে আছে সেগুলো আদায় করার জন্য আপনার এখন সর্বদিক থেকে আপনার এখন প্রচেষ্টা চালানো উচিত। কারণ আমাদের যে এখন যে তারল্য সংকট অনেকে বলছে, এটা কিন্তু বেসিক্যালি এই আপনার নন পারফর্মিং লোনগুলো থেকে হয়েছে। কারণ যেহেতু ফান্ডটা রিসাইকেল হচ্ছে না, সেই জন্য ডেফিনেটলি আপনার ফান্ড চলে গেছে কিন্তু ফান্ড আর ফিরে আসছে না, সুতরাং ডেফিনেটলি একটা লিকুইডিটি প্রবলেম হবে। তবে এখনকার লিকুইডিটি প্রবলেম আপনারা যেভাবে চিন্তা করছেন আসলে কিন্তু ব্যাপারটা তা না। এখনকার লিকুইডিটি প্রবলেমের পিছনে মেইন কারণ কিন্তু যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে ব্যাংকের প্রতি। ওই আস্থাটা ফিরিয়ে আনতে হবে, এবং আস্থা যদি ফিরিয়ে আনে, আসলে আমরা ওই যাই হিসেবে ব্যাংকিং পড়ান, আমরাও ব্যাংকিং পড়ে সবাই পড়ে, আমরা জানি যে এত টাকা লাগার কথাও না। আপনার স্বাভাবিক যে লিকুইড ফান্ডে যেটা প্রয়োজন, আপনি কি সব ডিপোজিটরে কি একদিনে টাকা তোলে না? আপনি বাংলাদেশ ব্যাংকের ডাটা কনসাল্ট করে দেখেন, হার্ডলি প্রতিদিন 1 থেকে 2% ডিপোজিটর টাকা উইথড্র করে। তো সুতরাং আপনার রেগুলার ডিমান্ড হওয়ার কথা 1 থেকে 2% অফ টোটাল ডিপোজিট, তাই না? তো সেই জায়গায় দেখেন বাংলাদেশ ব্যাংক হাজার হাজার কোটি টাকা সাপ্লাই দিচ্ছে, বিভিন্ন ব্যাংকের নিজস্ব তহবিলও আছে, সেগুলো দিয়েও আমরা এগুলো
ঠেকাতে পারতেছে না, এই লিকুইডিটি প্রবলেমটাকে ঠেকানো যাচ্ছে না, এটাকে এক ধরনের ব্যাংক রানও আপনি বলতে পারেন, তাই না? সুতরাং এই ব্যাংক রান ঠেকাতে গেলে তো ডেফিনেটলি মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আপনি দেখবেন গভর্নর মহোদয় ওই প্রথম দিন এই সমস্ত কথাবার্তা বলে সেকেন্ড ডে থেকে কিন্তু উনি বলা শুরু করেছেন, না না আপনারা কেউ ভয় পাবেন না, আমি সবগুলো ব্যাংকে টার্ন অ্যারাউন্ড করবো, আপনাদের সবার টাকা ফেরত পাবেন, তাই না? এর ফলে কিন্তু আসলে এই মানুষের মধ্যে ভয়টা কিন্তু অনেকটা কমে গেছে এবং এটা আরো আস্তে আস্তে কমে যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফারুক মঈনুদ্দিন। কেউ কেউ ঋণ গ্রহীতার সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা ফেরানোর কথা বলছেন, কিন্তু টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কোম্পানিগুলোর নামে বেক্সিমকো গ্রুপ মাত্র 5,000 কোটি টাকার সম্পদ জামানত রেখে 28,540 কোটি টাকা ঋণ নিয়েছে। এখন পুরো সম্পদ বিক্রি করলেও 6 ভাগের 1 ভাগ টাকা ফেরত পাওয়া যাবে না। এরকম অসংখ্য ঘটনা আছে ব্যাংকিং খাতে, এসবের সমাধান কিভাবে হবে? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এই যে সম্পত্তি কিংবা জামানত, এটার বিষয়ে একটা বিষয় ক্লিয়ার করা উচিত। আমরা জামানত বলতে আধুনিক ব্যাংকিং এ কেবলমাত্র মর্টগেজ করা জমিকেই বোঝাই না, আমরা সবকিছুকে বোঝাই, তাদের বিল্ডিং মেশিনারি থেকে শুরু করে এবং ওয়ার্কিং প্রসেস সবগুলো কিন্তু ওগুলো বিবেচনা করেই কিন্তু দেওয়া হয়। আপনি দেখেন যে বাংলাদেশে যতগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তাদের কি শুধুমাত্র জমি জামানত রেখে কি আমরা অত বড় লোন দিয়েছে? যদি তাই হতো তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতো না। জমিতে সহায়ক জামানত হিসেবে থাকে, কিন্তু সেখানে তাদের ল্যান্ড বিল্ডিং মেশিনারি থাকে, তাদের ওয়ার্কিং প্রসেস থাকে, সবগুলোই ধরা হয় যে এগুলা ক্যাশ ফ্লোর মধ্যে থাকবে, এগুলো সব বিবেচনা করা হয়। এখন কথা হচ্ছে যে একটি ব্যবসা যখন ঠিকভাবে চলতে থাকে তখন এটা নিয়ে কখনো প্রশ্ন আসে না, এবং ব্যাংক যদি ঠিকভাবে বাছাই করে দিতে পারে তাহলে সেটাও কোনো সমস্যা নয়। যদি যেই ব্যবসায় যে প্রজেক্টের ঋণটি দেওয়া হচ্ছে সেটি যদি লাভজনক হয় এবং সেটা তাদের যদি ক্যাশ ফ্লো পজিটিভ থাকে এবং ইনট্যাক্ট থাকে, তাহলে কখনোই এই সমস্যাটা আসবে না। সমস্যাটা এসছে তখনই যখন দেখা গেছে এই ঋণগুলোকে ঋণের অপব্যবহার করা হয়েছে। এই যে তৌফিক ভাই যেটা বলছেন, বাইরে চলে গেছে এবং তারা মানে অসৎ উদ্দেশ্যে যারা নিয়েছে তাদের সমস্যাগুলোই হচ্ছে। কিন্তু বাংলাদেশে অনেকগুলো ভালো ভালো ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, যারা আমরা প্র্যাকটিসিং ব্যাংকার জানি, তাদেরকে আমরা কখনোই দুশ্চিন্তা করি না, কারণ কত সব দেখে শুনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটি হচ্ছে এই যে টাকা ফেরত আনার বিষয়ে আমরা আগেও বলতাম, এই 5ই অগাস্টের আগেও আমরা বিভিন্ন সময় বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এই যে উইলফুল ডিফল্টার কিংবা তাদের বিরুদ্ধে ক্র্যাক ডাউন করার দরকার, সেটা আমরা রাজনৈতিক সদিচ্ছার কথা বলতাম। এখনো আমরা যদি বলি যে সেই সময়কার সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছিল না কিংবা সরকারের ছত্রছায়ায় এসে লুটপাট হয়েছে, এখন তো সেই সমস্যা নেই। ভারতের প্রায় 24 বছর পরে আমরা উইলফুল ডিফল্টারের যে আইন করলাম সেটির বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ দেখা যায়নি। ব্যাংকগুলো এখানে কতখানি এই ব্যাপারে অ্যাক্টিভ কিংবা তারা কি কি ব্যবস্থা নিয়েছে তা আমরা কিন্তু সেটি এখনো পর্যন্ত দেখিনি। সুতরাং আরেকটি জিনিস যেটা আমরা সবসময় দাবি করতাম ব্যাংকাররা, যে সরকারের তরফ থেকে আইনি যে সুরক্ষা কিংবা নীতি যে সহায়তা ব্যাংকগুলোকে দেওয়া উচিত, এবং ডিফল্টারদের উপর যে ক্র্যাকডাউন করার যে অস্ত্র আমাদের কাছে পুরোপুরি নাই, সেই ব্যাপারে তো এখনো রাজনৈতিক অসদিচ্ছা আছে বলে মনে হয় না। তাহলে এখন আমরা এগোতে পারছি না, কিন্তু সেই ব্যাপারে তো আমাদের এতদিনে এটার একটা মোটামুটি শুরু হওয়া উচিত ছিল, কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং রাজনৈতিক সদিচ্ছার বিষয়টা কিন্তু এখনো অমীমাংসিত রয়ে গেল, এবং ব্যাংকগুলো এখনো পর্যন্ত তাদের হাতে প্রয়োজনীয় অস্ত্র হয়তো পাচ্ছে না যে কিভাবে আপনার এই, বিশেষ করে আমরা সবসময় তৌফিক ভাই বলছিলেন আমরা সবসময় উইলফুল ডিফল্টারদের কথা, উইলফুল ডিফল্টারদের বিষয়ে যে আমি একাধিক জায়গায় উল্লেখ করেছি, এখানে কিন্তু যে আইনটি করা হয়েছিল আগের সরকারের আমলে সেটি ছিল অনেকটা ধরি মাছ নাছুই পানি টাইপের, মানে আইন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে এটা করা হবে, কিন্তু যারা করবেন তাদেরকে সেরকম আইনি কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে কিভাবে হবে। সুতরাং বোঝা যাচ্ছিল, আমি এটাকে বলেছি ওইভাবে তারা করেছে যে আমার যেমন বলে তেমনি রবে চুল ভেজাবো না, আইনটা তেমন ভাবে করা হয়েছিল। এখন পর্যন্ত আইনটা যদি আপনারা দেখেন, ব্যাংকিং কোম্পানি আইনের সাথে মিলিয়ে যদি দেখেন এবং এই উইলফুল ডিফল্টের যে সার্কুলার হয়েছে সেটার সাথে মিলিয়ে যদি দেখেন, দেখবেন যে এর মধ্যে অনেকগুলো লুপ হোলস আছে, যে কারণে এই আইনটি জারি হলো এটা কখনো কার্যকর করা যাবে না যদি না অন্যান্য স্টেক হোল্ডারদেরকে একইভাবে এম্পাওয়ারমেন্ট দেওয়া না হয়, তাহলে তখনই শুধুমাত্র এটি কার্যকর হবে। সেই কারণে যে আমি যে বলছি যে কার্যকর হচ্ছে না, এটি একটা বড় কারণ। সেই আইনটি করা হয়েছিল ইচ্ছার বিরুদ্ধে, আগের সরকার যেটা করেছিল তাদের মোটামুটি নিরুপায় হয়ে তারা করেছিল, মানে ইচ্ছা নেই তবু করতে হয় বলে করেছিল, সেই কারণে এই লুপ হোলগুলো রয়ে গেছে। আর আস্থার কথা একটু আগে যেটা কথা হচ্ছিল,
আমার কথা হচ্ছে যে আমরা এই যে সবল ব্যাংকগুলা দুর্বল ব্যাংকগুলোকে দিচ্ছে, এই আস্থার বিষয়টা ফিরিয়ে আনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ যারা কোনো রকমে তাদের টাকাটা ফেরত পাচ্ছে তারা সেই ব্যাংক মুখ হওয়ার হবে না। আপনি যতই তাদেরকে বোঝান তারা কিন্তু বাবা ওই ব্যাংকে আমি যাবো না, যেহেতু ওখানে টাকা প্রায় আটকে গিয়েছিল, কোনো রকমে উদ্ধার করে এনেছে। এই অবস্থায় কিভাবে আস্থা ফেরত আসবে এবং কিভাবে সেই ব্যাংকগুলোকে চালু রাখা যাবে, সেটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন থেকে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের ভাবতে হবে সামনে। শুধু সহায়তা দিলে হবে না, ওই ব্যাংকগুলোকে সক্ষম করে তোলার জন্য কি কি করতে হবে সেটাও আমাদের ভাবতে হবে এখন। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। জনগণের পকেট থেকে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হবে, আর ব্যাংকগুলো বিভিন্ন কায়দায় নানান কৌশল ঋণ নিয়ে সেই টাকা লোপাট করবে এবং এক শ্রেণীর মানুষ সেই লোপাটকৃত টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করবে। এভাবে কি আমাদের ব্যাংক খাত চলবে? আমাদের জনগণ কি এভাবেই সবকিছুর মূল্য দেবে? এটা আসলে খুবই দুর্ভাগ্য যে আসলে জনগণের পকেট থেকে টাকা নেওয়া হচ্ছে ডিপোজিট হিসেবে বা অন্যান্য খাতে। ইভেন দেখা যাচ্ছে যে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটি যেগুলো হয় ব্যাংকের, আমরা ফর এক্সাম্পল বিআরটি এর ফি দিলাম, পাসপোর্টের ফি দিয়েছি, স্কুলের বেতন দিয়েছেন, গাড়ির ট্যাক্স দিয়েছেন বা ইনকাম ট্যাক্স দিয়েছেন, অনেক ব্যাংক আছে তারা এই টাকাটাও সরকারকে দিতে পারছে না। মানে শুধুমাত্র যে জনগণের টাকা রেখেছে, এটার তো একটা লিগ্যাল বেসিস আছে যে আমরা টাকাটা রাখছি এই উদ্দেশ্যে যে এটা আমরা সঠিকভাবে বিনিয়োগ করব, বিনিয়োগলব্ধ অর্থ যখন এখানে উঠে আসবে এটার সুদ আসল বা লাভ যেটাই বলি না কেন এটা আপনার সাথে ভাগাভাগি করে সুদে আসলে আপনাকে ফেরত দেব। কিন্তু এটা তো একটা বেসিস, হ্যাঁ, ব্যাংকিং। কিন্তু অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটি যেটা, এখানে তো বেসিস কি, আমি জনগণের কাছ থেকে এটা আদায় করছি সরকারকে দেওয়ার জন্য বা যথাযোগ্য প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য। ওয়াসার বিল থাকতে পারে, ডেস্কোর বিল থাকতে পারে, ডিপিডিসি থাকতে পারে, এরকম নানা প্রতিষ্ঠান আছে, ইনকাম ট্যাক্স আছে। তো সুতরাং এই টাকাগুলো কিন্তু অনেক ব্যাংক আছে তারা ফেরত দিতে পারে নাই। এখানে সবচেয়ে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, মানে অবাধ তথ্য প্রবাহের যে ঘাটতি সেটা কিন্তু ছিল। তাহলে এখানে দেখুন এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এটা কে তৈরি করেছে? এখানে তৈরি করেছে আমাদের যে অডিট ফার্মগুলো আছে, শিক্ষিত যে প্রতিষ্ঠানগুলো আছে, যাদের হাতে দেখভাল করার দায়িত্ব ছিল যে 2 আর 2 4 হয় নাকি 2 আর 2 তুমি 200 লিখে রেখে দিয়েছো। এখানে প্রফিট এটা ম্যানিপুলেট করা হয়েছে, এখানে 10 টাকা প্রফিট হয়েছে কিন্তু 100 টাকা দেখানো হয়েছে। আর্নিং পার শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু, এই যে প্রত্যেকটা ইন্ডিকেটর একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর যে ফিনান্সিয়াল হেলথ এটা ভালো আছে কি মন্দ আছে এটা দেখার জন্য হচ্ছে জনগণ কোথায় রিলাই করবে? রিলাই করবে হচ্ছে তাদের যে ডিসক্লোজড ইনফরমেশন আছে, স্টেটমেন্টগুলো আছে, পাবলিক ইনফরমেশন, এগুলো সার্টিফাইড বাই সো কল্ড অডিট ফার্মস, যারা হচ্ছে কি রিনাউন্ড ফার্মস। আমরা অনেক টাকা দিয়ে ব্যাংকগুলো তাদেরকে পোষে, কিসের জন্য পুষেছে? তাদের স্বার্থের জন্য। একটা ব্যাংকের ব্যালেন্স শিটে যে পরিমাণ হচ্ছে বিনিয়োগ দেখেন, এর হার্ডলি 10% টাকা হচ্ছে মালিক পক্ষ সরবরাহ করেছে, আর 90% টাকা হচ্ছে জনগণের টাকা, আমানতকারীদের টাকা, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদের টাকা। এখন এই 90%-এর টাকা এই ম্যানেজমেন্ট কি করেছে? 10%-এর পকেটে তুলে দিয়েছে। ওকে, 10% এরা আবার হচ্ছে যোগসাজশ করে, তারা হয়তো এই যে আইন কানুন আছে যে সে কতটুকু লোন নিতে পারবে না নিতে পারবে, সুতরাং তারা আবার আপনার ব্যাংক থেকে আমি নিয়েছি, আমার ব্যাংক থেকে হয়তো আপনি নিয়েছেন। এই যে যোগসাজশ, এখানে এজেন্সি প্রবলেম এত বেশি মাত্রায় ঘটেছে, এখানে অ্যাসিমেট্রিক ইনফরমেশন এর উপস্থিতি এত বেশি মাত্রায় বাংলাদেশে, এবং হচ্ছে আরেকটা ইস্যু সেটা হচ্ছে মোরাল হ্যাজার্ড। এখানে কোনো স্ট্যান্ডার্ডই নাই। সুতরাং সরকারের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা ছিলেন, সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন, পলিসি মেকার ছিলেন, তারাও যোগসাজশে। এখন আপনি যদি বলেন একটা কথা যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথা, সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ দুর্ভাগ্যে পতিত হয়ে আছে। ব্যাংক থেকে যে হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন অনেক ব্যাংকেরই অনেক পরিচালক হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই ঋণটা কিন্তু আবার বিদেশে পাচার করে দিয়েছে। সেই টাকাটাই বা ফেরত আনার উপায় কি? টাকা ফেরত আনার, দেখুন যখন টাকা তো আসলে গায়ে নাম লেখা থাকে না যে টাকাটা আসলে কার টাকা। কেউ যদি সত্যিকার অর্থে, আমি যদি ডিমান্ড সাপ্লাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মানে তার টাকা সে বিদেশে নিয়ে গিয়েছে, সে বাংলাদেশে বিনিয়োগ করবে না, জাপানে বিনিয়োগ করবে না, আমেরিকায় বিনিয়োগ করবে, সে তো আসলে কোনো একটা উদ্দেশ্য দেখিয়ে, যেমন গভর্নর সাহেব কালকে মনে বলেছে যে এটা শেল কোম্পানি অথবা হচ্ছে এ ধরনের বিভিন্ন মানে আবৃত অনাবৃত নানাভাবে কিন্তু হচ্ছে তসরুপ করার বিভিন্ন মেকানিজম আছে, তারা এটাকে ওয়েলকাম জানাচ্ছে। ধন্যবাদ। এখন সেই টাকাটা কিভাবে আসবে এটার জন্য হচ্ছে বিস্তৃত পরিকল্পনা দরকার বলে মনে করি। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, নগদ তারল্য না দিয়ে আর কোনো উপায় কি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো যায় না? হ্যাঁ,
আসলে নগদ তারল্য সহায়তা না করার পক্ষে কিন্তু বাংলাদেশ ব্যাংক ছিল। আপনি খেয়াল করে দেখবেন গভর্নর সাহেব কিন্তু প্রথম থেকে বলতেছে, আমি ডলার ক্রাইসিসের সময় উনি বলেছে যে আই এম নট গোয়িং টু লেন্ড ইউ ডলার, আই এম নট গোয়িং টু সেল ডলার ইন দ্য মার্কেট। তোমার ডলার তুমি জোগাড় করো, ইন্টারব্যাংক মার্কেট থেকে জোগাড় করো। এবং সেখানে কিন্তু কিছুটা হলেও কিন্তু ডলার মার্কেটে কিন্তু একটু স্বস্তি আসছে এবং অবশ্যই রেটটাও তখন মার্কেটাইজ করা হয়েছে। একইভাবে লিকুইডিটি প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু উনি এই স্ট্র্যাটেজি হাতে নিয়েছিল, বলছে তোমাদের টাকা তোমরা ইন্টারব্যাংক মার্কেট থেকে নেবে, আমার কাছে আসবে না। কারণ সেন্ট্রাল ব্যাংক তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, ওদের অভ্যাসটা একদম চিরতরে নষ্ট করেছে। আর ব্যাংকগুলো কোনো গভর্নেন্স ছিল না, তো তো যার ফলে যা খুশি তাই করেছে, করে বিপদে পড়লেই বাংলাদেশ ব্যাংকের বলছে না প্লিজ হেল্প মি। তখন বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে রক্ষা করার দোহাই দিয়ে তাদেরকে আপনার টাকা ছাপিয়ে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে। তো সুতরাং এই ফাইন্যান্সিয়াল হেল্প করাটাই আসলে মানে উপায় না। এখন বাংলাদেশ ব্যাংক এখন যেটা করতেছে এটা কিন্তু কমপ্লিটলি না পেরে করতেছে আমার কাছে যেটা মনে হয়। যদি পারতো তাহলে আমার মনে হয় আসলে উপায় তো বহু আছে, তাই না, যে এগুলো বন্ধ হয়ে যাক, আমার কি, তাই না? কারণ এগুলো বাংলাদেশ ব্যাংক বলে এটা তো আমার ব্যবসা নয়, তোমার ব্যবসা, তোমার ব্যবসা বন্ধ হলে তুমি ক্ষতিগ্রস্ত, আমার কি হবে, তাই না? কিন্তু না, এটা তো চকবাজার মৌলিবাজারের ব্যবসা না, এটা ব্যাংকিং ব্যবসা, এটাকে অন্য ব্যবসার সাথে আপনার এক করলে হবে না। তো সেই জন্যই বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে এখন তারল্য সহায়তা দিচ্ছে। কিন্তু এখন তারপরেও এখন বাংলাদেশ ব্যাংক এই তারল্য সহায়তাটাকে ঠিক মতো কাজে লাগিয়ে আপনার সক্ষমতা বাড়ানো উচিত। কারণ এখন এই যে আপনি যে সমস্ত ঋণ খেলাপির কথাবার্তা বলছেন, যে ঋণে যে অনিয়মগুলো, অন্তত এইগুলো তো এখন নাই, তাই না? অন্তত অনিয়মগুলো তো এখন এখন এই পট পরিবর্তনের পর তো আমি তো দেখি অন্তত যে এগুলোর মানে আপনার দাপট অনেক কমেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাংকগুলো তার অপারেশনাল কস্ট এবং কোথায় কোথায় দিতে হবে না মানে মানে আপনার নির্বিচারে যে লেন্ডিং করা, সেগুলো তো এখন নাই। তো সুতরাং এই ব্যাংকগুলো তারল্য সহায়তা পেয়ে আস্তে আস্তে তাদের নিজেদের সক্ষমতাও ডেভেলপ করতে হবে। আমি আবারও বলি, এই শুধু এই সক্ষমতা না, সাথে সাথে পলিসি লেভেল থেকে এমন কিছু প্রপাগান্ডা মেজার্স আপনার নিতে হবে যাতে জনগণের মধ্যে আপনার এই আস্থা ফিরিয়ে আসে। কারণ রেগুলার যে ডিমান্ড করতেছে জনগণ, ধরেন আপনি যে কথাটা বললেন 10 লাখ টাকা, কারণ আসলে গভর্নর সাহেব যেটা বলতেছে যে আপনার যতটুকু টাকার প্রয়োজন আপনি অতটুকু টাকা তুলেন। আপনাকে আপনার ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য হয়তো আপনার 1 লাখ টাকা প্রয়োজন, আপনি ওই যে ভয় পেয়ে গেছেন যদি ব্যাংক টাকা ফেরত না দিতে পারে, তাহলে আপনি যে এখন 10 লাখ টাকার চেক একটা দিয়ে বসছেন। সুতরাং এ সমস্ত জায়গায় তো আপনার যত মিজার্সই নেক না কেন, যেটাকে আমরা বলি ব্যাংক রান, এই ব্যাংক রান তো ঠেকানো সম্ভব না। তো সুতরাং এখন যেহেতু গভর্নেন্সও আস্তে আস্তে ফেরত আসতেছে এবং যত্রতত্র ঋণ দেওয়া আপনার বন্ধ হয়েছে, সুতরাং এই তারল্য সহায়তাটাকে ভালো মতো কাজে লাগিয়ে ব্যাংকগুলো খুব প্রুডেন্সিয়ালি ম্যানেজ করে তাদের অপারেশনাল কস্ট ম্যানেজ করে আলটিমেটলি এখান থেকে তাদের সক্ষমতা আস্তে আস্তে তাদের বৃদ্ধি করতে হবে। এবং অন্যদিকে আবার এইটার বিরুদ্ধে এই আপনার এই কি বলে সাধারণ মানুষের আপনার আস্থার ব্যাপারও ভালো মতো গভর্নমেন্ট লেভেলই প্রপাগান্ডাটা করতে হবে। কারণ গভর্নমেন্ট বললেই সাধারণ মানুষ বিশ্বাস করবে, তাই না? সুতরাং এই গভর্নমেন্ট লেভেলও প্রপাগান্ডাটা খুব ভালো মতো করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। যারা ঋণ খেলাপি কিন্তু দেশে থেকে বিলাসী জীবনযাপন করছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের করণীয় কি? আমি তো বললাম যে এইগুলোর সম্বন্ধে এখনো কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং এর যে সমস্ত নিয়ম কানুনগুলো আমি যতদূর জানি, দিস ইজ রিয়েলি ভেরি টাফ এগুলো উদ্ধার করে আনা, তাই না? কারণ আমাদের আমরা ইন্টারন্যাশনালের কথা বলছি না, আমরা দেশেই মনে করেন ঋণ খেলাপি, অথচ তারা বিলাসবহুল জীবনযাপন করছে, তারা 2-3টা গাড়ি চালাচ্ছে, তারা থাইল্যান্ডে যাচ্ছে, দুবাই যাচ্ছে শপিং এর জন্য। সব যেগুলো বাইরে চলে গেছে সেগুলোর ব্যাপারে আমি বলছি, কিন্তু যারা নাকি দেশের ভিতরে আছে তাদেরকে তো ডেফিনেটলি আপনার সমস্ত মেজার্স আপনাকে নিতে হবে। আর তাছাড়া আর মানে আপনার ঋণগুলো যখন দেওয়ার সময় তো আপনি খেলাপি করে ফেলছেন, আপনি তো ঋণ দেন আপনার তো জামানত দেখে, ঋণ তো আপনি ক্যাশ ফ্লো দেখে দেন নাই, তাই না? তো সুতরাং এগুলো তো ইচ্ছাকৃত খেলাপি করে এখন যদি আপনি বলেন যে এটা কিভাবে আদায় করবো ভাই আমাকে বলেন, তাহলে আমি কিভাবে আপনাকে রাস্তা দেখবো? আপনি তো ইচ্ছা করে এটাকে খেলাপি করেছেন, আপনি জানেন এটা খেলাপি হয়ে যাবে, তাই না? তারপরেও আপনি এটাকে ঋণ দিয়েছেন, তাই না? তো এগুলোর ব্যাপারে যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করা ভালো যে তুমি জানা সত্ত্বেও কেন দিলা। ধন্যবাদ আপনাকে জনাব ফারুক মঈনুদ্দিন। একদিকে খেলাপি রেকর্ড হচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর মুনাফাও রেকর্ড পরিমাণ বাড়ছে, এটা কতখানি স্বাভাবিক? এখন সেই বিষয়টার মধ্যে কিছু বিষয় বিবেচনা আনতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই যে বর্তমানে যে আপনার গেল বছরটি যে বছর শেষ হলো, সেই বছরে দেখা গেছে ব্যাংকগুলো
ঐতিহাসিকভাবে রেকর্ড পরিমাণ আপনার রেভিনিউ আর্ন করেছে, তার মানে অপারেটিং প্রফিট করেছে। এখন কথা হচ্ছে অপারেটিং প্রফিট এক জিনিস, আবার সেটিকে টিকিয়ে রেখে নেট প্রফিট আলাদা জিনিস। এখনো পর্যন্ত পত্রপত্রিকাগুলো অপারেটিং প্রফিটের কথা বলছে। এখন একটি কমপ্লায়েন্ট ব্যাংক অপারেটিং প্রফিট থেকে কি পরিমাণ, কিংবা নন কমপ্লায়েন্ট ব্যাংক অপারেটিং প্রফিট থেকে কি পরিমাণ টাকা তাদের প্রভিশন ইত্যাদিতে সরিয়ে রাখবে, তার উপরে নির্ভর করবে। সেটি হবে আসল মাপকাঠি ব্যাংকগুলোর এই ইনকাম কিংবা আয়ের বিষয়টি বিবেচনা করার জন্য। যাই হোক, ঠিক আছে, আমরা অপারেটিং প্রফিট নিয়েই কথা বলি। সেটি হচ্ছে অপারেটিং প্রফিটের একটি বড় উৎস কিন্তু গত বছরে ছিল, যেটি সেটি হচ্ছে যে কেবলমাত্র ঋণ বিতরণ কার্যক্রম নয়, ঋণ বিতরণ কার্যক্রম বরঞ্চ কিছুটা শিথিল এবং স্থবির ছিল, যেহেতু ব্যবসার গতি কমেছে, ইনভেস্টমেন্ট কমেছে। ব্যাংকগুলো বরং অনেক বেশি সেফ যে ফিল্ড সেটা ছিল গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করেছে, এবং গভর্নমেন্ট সিকিউরিটিজের ইন্টারেস্ট রেটটাও হাই ছিল। আমরা যদি ব্যাংকগুলোর ইনকাম অ্যানালাইসিস করি কিংবা তাদেরকে ইনকামটাকে যদি আমরা ভেঙে দেখি, তাহলে দেখতে পাবো যে সেখানে ঋণের বিপরীতে যে সুদ এসছে তার চেয়ে বেশি এসছে তাদের সিকিউরিটিজে বিনিয়োগের জন্য। সুতরাং সেটি একটা বড় জিনিস যে যেটা আপনি প্রশ্ন করেন, সেটা তার জবাব হচ্ছে এটাই যে তারা ঋণ ছাড়াও অন্যান্য জায়গায় যে বিনিয়োগ করেছে, সেই অন্যান্য বিনিয়োগ থেকে তাদের এই প্রফিটটা বেড়েছে, তার সাথে ঋণের সুদের হার বেড়েছে। সেটা একটা আরেকটি কারণ। এই দুটো মিলিয়ে কিন্তু ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ তাদের রেভিনিউ আর্ন করতে পেরেছে গত বছরে। তবে আমরাও বলি যে ব্যাংকের কাজ হচ্ছে ঋণ বিতরণ করে সেখান থেকে তাদের আর্ন করা, কিন্তু সেটি আমরা দেখতে পাইনি, কারণ ব্যাংকগুলো তাদের এই টাকা কোথায় বিনিয়োগ করে সেটা আর্ন করেছে। সেটা আমি একেবারে কোর ব্যাংকিং কার্যক্রম বলবো না, কিন্তু ব্যাংকগুলোর উপায়ও ছিল না, যেহেতু তারা ঋণ বিতরণ করতে পারছে না, তাদের লিকুইডিটি ছিল, এবং গভর্নমেন্টেরও ব্যাংকগুলো থেকে ধার করার প্রয়োজন ছিল বলে তারা সুদের হার বাড়িয়েছে, এবং সেটা সেই অনুযায়ী আপনার ট্রেজারি বন্ড টন্ড ইত্যাদি ব্যাংকের কাছে বিক্রি করেছে। সুতরাং এই দুটো মিলে ব্যাংকগুলোর প্রফিটটা বেড়ে গেছে। এটা হচ্ছে সোজা কারণ আপনি যেটা জিজ্ঞেস করবেন তার। ধন্যবাদ আপনাকে শহীদুল জাহিদ। দুর্বল ব্যাংকগুলোকে আসলে তাদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত আসা উচিত, কারণ দিনের পর দিন তারা দুর্বলই থাকবে এবং সরকার তাদেরকে আপনার টাকা ছাপিয়ে তাদেরকে শুধু সচল রাখার চেষ্টা করবে। এভাবে তো হতে পারে না, পৃথিবীর কোথাও এটার নজির নাই। তাদের ব্যাপারে আসলে যদি এরকমই অবস্থা তাদের থাকে, কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তাদের ব্যাপারে? একটু জাস্ট বলি যে নজির আছে, বাংলাদেশে নজির আছে। আপনি 2010 সালে যখন বাংলাদেশে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে সোনালী ব্যাংক এখান থেকে টাকা লুটপাট হয়ে গেল, তখন এই দেশে তো সবকিছুরই নজির আছে। বাজেট থেকে, দ্যাট মিনস ট্যাক্স পেয়ার্স মানি থেকে তাদেরকে ক্যাপিটাল ইনজেক্ট করা হয়েছে, তারল্য সহায়তা দেওয়া হয়েছে, বেসিক ব্যাংকে এভাবে ঘুরে দাঁড়ানোতে সহযোগিতা করা হয়েছে, এবং অনেক দুর্বল ব্যাংক, আজকে ইস্টার্ন ব্যাংকের কথা বলেন অথবা আরও বেশ কিছু ব্যাংক আছে, পদ্মা ব্যাংক যেটা পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে, এরকম অনেক ব্যাংক আছে, তারা কিন্তু দুর্বল অবস্থান থেকে ওয়ান ব্যাংক একটা প্রবলেম ব্যাংক ছিল, তারাও এখন বেশ সবল ব্যাংকে রূপান্তরিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে, একটা ব্যাংক বা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া এটা কখনোই কৃতিত্বপূর্ণ কাজ হতে পারে না। না, বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আপনার মানে আমাদের তো সত্যি কথা বলতে আমাদের দেশে তো ওই নিয়মটাই নেই। আপনার উন্নত বিশ্বে কিন্তু আপনার বেলগাউটেরও সিস্টেম আছে, এগুলো তো সবই তো অর্থনৈতিক সমাধান বটে। তবে বাংলাদেশের যেটা এখানে প্রবলেমটা হচ্ছে অর্থনৈতিক, কিন্তু এর মধ্যে সমাধান যেটা এটা আছে রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি মিলেমিশে একাকার। সুতরাং আমি ব্যক্তিগতভাবে যে এখানে রাজনৈতিক অর্থনৈতিক সমাধান, প্রথমত আমি যেটা বলবো যে সরকারের উচিত হবে সদিচ্ছার সাথে খোলা মনে যারা হচ্ছে এই হ্যাবিচুয়াল ডিফল্টার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, যারা এই মুহূর্তে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য হয়তো লাইমলাইটে আসতে পারছেন না, তাদের সাথে একটা নেগোসিয়েশন আসতেই হবে। কারণ হচ্ছে দেশকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে। দেশের অর্থনীতি তখনই বাঁচবে বা ভালো থাকবে যদি এই প্রতিষ্ঠানগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে, সবলভাবে ঘুরে দাঁড়াতে পারে। সেটার জন্য যারা মালিক পক্ষ আছে তাদের শেয়ারগুলো বাজেয়াপ্ত করে দেওয়া এটা কোনো পার্মানেন্ট সমাধান হতে পারে না, এবং তাদেরকে শাস্তির আওতায় আনা এটা ঠিক আছে যে হচ্ছে প্রচলিত আইনে যদি সে শাস্তিযোগ্য অপরাধ করে থাকে তাকে শাস্তির আওতায় আনা, কিন্তু একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য যদি তাদের সহযোগিতা দরকার হয় সেই সহযোগিতাটুকু তাদের কাছ থেকে আদায় করতে হবে কমিটমেন্ট সহ। সাথে সাথে এটা নেগোসিয়েশন, আমার যেটা মনে হয় নেগোসিয়েট করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে তুমি যদি বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে তাদেরকে এগিয়ে আসা উচিত। যেগুলো মর্টগেজ আছে
নামে বেনামে যেহেতু ঋণ নিয়েছে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে যদি একটা প্রপার্টি হয়তো মাল্টিপল মর্টগেজ দিয়েছে, তাহলে সেই প্রপার্টিগুলো এখানে উদ্ধার করার জন্য একটা মানে দৃশ্যমান কোনো উদ্যোগ যেটা আছে, আইন আদালত হোক বা নেগোসিয়েশন হোক ব্যাংকের পক্ষ থেকে বা রাষ্ট্রীয় পর্যায় থেকে, আমার কাছে মনে হয় নেগোসিয়েশনের মাধ্যমে তাদেরকে লাইমলাইটে আনা উচিত এবং তাদেরকেই বলা উচিত, কারণ আমাদের মতো সাধারণ মানুষ এই সমস্ত দক্ষ প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যথেষ্ট না। এখানে প্রয়োজন হবে যারা উদ্যোক্তা ছিলেন, যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি যুক্ত সম্পৃক্ত, তাদেরকে আবার নিয়ে আসা এবং তাদেরকে বলা যে তুমি অপরাধ করে থাকলে তুমি শাস্তি পাবা, কিন্তু সাথে সাথে হচ্ছে এগুলো জনগণের প্রতিষ্ঠান। একটা ব্যাংক বা একটা বিমা, যে কোনো ফাইন্যান্সিয়াল নাম শেষে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা যদিও মনে করি যে অমুকের ব্যাংক, অমুক গ্রুপের ব্যাংক, গোষ্ঠীর ব্যাংক, কিন্তু আদতে কিন্তু এগুলো জনগণের প্রতিষ্ঠান, পাবলিক লিমিটেড কোম্পানি। সুতরাং পাবলিকের কাছে দায়বদ্ধতা থেকেই সরকার, ব্যবসায়ী মহল এবং হচ্ছে যারা হচ্ছে পরামর্শক গোষ্ঠী, ম্যানেজমেন্ট, সকলে যদি একত্রিতভাবে সমন্বিতভাবে প্রচেষ্টা চালায়, তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত ব্যাংকও ঘুরে দাঁড়াতে পারবে, অর্থনীতিও ঘুরে দাঁড়াতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, গ্রাহকদের টাকা ফেরতের দোহাই দিয়ে দুর্বল ব্যাংকগুলো বারবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহায়তা চাইবে, আর কেন্দ্রীয় ব্যাংকও তাদের বারবার তারল্য সহায়তা দেবে। এটা হতে পারে না। দেশের ব্যাংকিং খাতকে দীর্ঘদিনের এই প্রবণতা থেকে বের করে আনতে হবে। তারল্য সহায়তা না দিয়ে বরং নীতি সহায়তা দিয়ে খেলাপি হয়ে যাওয়া টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তাদের সম্পত্তি বিক্রি করে টাকা ব্যাংকে ফেরত আনতে হবে। তবে যারা অনিচ্ছাকৃত খেলাপি হয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে। শিল্প প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে, এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।